বিপ্লব পরবর্তী যে সরকার হওয়া উচিত সেই সরকারটা এই সরকার হয় নাই। অনেকেই এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ফ্যাসিবাদের দোসর অনেকেই রয়ে গেছেন, যারা আসলে এই সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এগুলোর কারণে আবার নতুন করে ক্ষোভ হওয়া শুরু করছে। নতুন করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা পর্যন্ত আমরা দেখছি যে তাদের মধ্যে তীব্র ক্ষোভ চলে আসছে, এটা আসাই স্বাভাবিক। তবে এর জন্য আমি বিশেষ করে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করছে। আমি এখানে উনি সহ আমি আইন উপদেষ্টাকে দায়ী করতে চাই। উনি যেসব ডাকাতে সহ বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা জেলে ছিলেন তারা কিভাবে জামিন পেয়েছে, এই জামিন আমরা তীব্র বিরোধিতা করি। এর কারণ আমি মনে করছি এই যে শীর্ষ সন্ত্রাসীগুলো যে বের হলো, এর কারণে এটা একটা বড় এই যে আমাদের যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে, যে বিভিন্ন স্থানে যে আমাদের এখন দর্শন সহ চুরি ডাকাতি বেড়ে গেছে, এটার কারণে আমি ওটাও দায়ী করছি। আর এই খুব আসাটাই স্বাভাবিক। আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা বাকিটা কী করেন। এখন যে গতকালদের দিন যে ডিক্লারেশন দিয়েছেন যে আরও তীব্র হবে, সেটার জন্য আমি বলবো যে ধৈর্য ধরেন, দেখা যাক কী হয়। আর না হলে আমরা তো বিশেষ করে এই সরকার আমরা এটা কুবের করতে আমরা শুরু থেকে বলে আসছি এই সরকারটা তো ইন্টারিম সরকারটাকে ভেঙে দেওয়া উচিত। কেননা বিপ্লব পরবর্তী যে সরকার হওয়া উচিত সেই সরকারটা এই সরকার হয় নাই। বিপ্লব পরবর্তী যে বিপ্লবের যে স্পিডটা ধারণ করার কথা, এখানে গুটি কয়েক উপদেষ্টা ছাড়া কেউ ধারণ করছে না। বিশেষ করে ডক্টর ইউনূস ছাড়া এখন তো কেউ তাদের পারফরমেন্সটাই দেখাতে পারছে না। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে একটা বিপ্লবী সরকার গঠন করো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে চপ্পুকে পদত্যাগ করিয়ে একটি বিপ্লবী সরকার গঠন, জাতীয় সরকার যেখানে সকল সংগঠন থেকে সকল রাজনৈতিক দলগুলো থেকে নেতৃবৃন্দরা এসে একটি সরকার হবে। এখন 7 মাস পারিয়ে গেলেও আমাদের রাষ্ট্র এখন ফাংশন করছে না। এটা পুরোপুরি এটা মূলত ব্যর্থতাই হলো, যেটা বিপ্লব পরবর্তী সরকারটা আমাদের হয় নাই। আমরা গণপরিষদ নির্বাচনের দাবি করি। গণপরিষদ নির্বাচনটা এরকম যে এখন যারা চাচ্ছে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন, কিন্তু এর মধ্যে আরেকটা সবচেয়ে জরুরি বিষয় আমাদের হলো গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনটা এরকম যে সেটাও হবে একটা ন্যাশনাল ইলেকশনের মতো। সেটা যারা ম্যান্ডেট নিয়ে যারা জয়ী হয়ে আসবে তারা হচ্ছে সংবিধানটাকে সংশোধন করার তাদের রাইটটা পাবে। আগামী 6 মাসের মধ্যে তারা সংবিধানটা সংশোধন করে এরপরে 3 মাসের মধ্যে ওই সংবিধানের আলোকে একটি ন্যাশনাল ইলেকশন দিবে। এটা হলে আমরা দেখতেছি এটা সবচেয়ে বড় সুষ্ঠু সমাধান। কারণ এরপরে আমরা যে সরকারই আসুক তাদেরকে আমরা বিশ্বাস করতে পারা না পারার বিষয়, সেটা আমরা এই মধ্যে মনে করেন বিএনপি আসলো অথবা অন্য কোনো শক্তি এসে ম্যান্ডেট পেলো, তারা কীরকম ফাংশন করবে আমরা আগামী 6 মাসের মধ্যে দেখতে পাবো। তো আমি এর মধ্যে নির্বাচন পরবর্তী আমাদের একটা বিপ্লবী সরকার হবে, সেটা হলো গণপরিষদ নির্বাচন পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে যারা আমাদের মধ্যে নির্বাচিত হয়ে আসবেন সেটা কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব করবেন। আবার ওই যে সবাই সম্মিলিতভাবে গণপরিষদ নির্বাচন যারা জয়ী হয়ে আসবেন তারা একটি সুন্দর একটি জনগণতান্ত্রিক সংবিধান উপহার দিবেন। উপহার দেওয়ার পাশাপাশি এরপরে পরবর্তী 3 মাসের মধ্যে তারা একটা ইলেকশন দিয়ে চলে যেতে পারে। আসলে আমরা 5ই আগস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি বা বাংলাদেশ অর্জন করেছি, সেই নতুন বাংলাদেশে কোনোভাবেই বর্তমানে যে কার্যক্রমগুলো হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আমরা শুরু থেকেই বলছি। একই সাথে বর্তমানে আপনি জানেন যে বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিম, সেটা শুধু যে শেখ হাসিনার মন্ত্রিসভা বা তার সংসদ সদস্যরা ছিল তা কিন্তু নয়। সচিবালয়, আমলা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও সেই ফ্যাসিস্টরা ঢুকে গিয়েছিল। তারা ফাংশন করতে পারছে না, আমরা সেটা বরাবরই বলছি। এই জন্য 5ই আগস্ট গণহত্যার পরে বা শেখ হাসিনার পদত্যাগের মধ্যে তার দেশ থেকে পলায়নের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশে সেই ফ্যাসিস্টরা এখনও ঘুরে বেড়াচ্ছে। আমরা এই জন্য 5ই আগস্ট পরবর্তী সর্বপ্রথম আমাদের দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং একটা বিপ্লবী সরকার গঠনের যে প্রক্রিয়া সেদিকে যাতে সরকার ধাপিত হয় বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা স্টেক হোল্ডার ছিল, যারা এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল, তাদের মতামতের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন হয়, আমরা সেটাই কামনা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক সেটা এখনও আমরা করে উঠতে পারি নাই। আমরা সেই দাবিতে 12 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তার 14 দলের নিষিদ্ধের দাবিতে।
কিন্তু এই বিপ্লবী সরকার না হওয়ার কারণে বাংলাদেশে যে ধরনের মানে অপ্রীতিকর ঘটনা যেটা ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটছে, এটা কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন বাহিনীর ভিতরে যে ধরনের মনোবল ভেঙে গেছে, কারণ তারা আপনারা জানেন 726 জন পুলিশের যারা চিহ্নিত খুনি, সেই খুনিদের কাউকে গ্রেফতার করা হয় নাই। তারা এখনও বিভিন্ন বাহিনীতে বসে আছে, তারা এখনও উৎপেতে আছে কখন ছাত্র জনতার উপরে তারা আবার ক্র্যাকডাউন চালাবে। এই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এই মর্মে যে এই যে এখন চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। এই যে গতকালকে আপনারা দেখছেন বড়শ্রীতে 2 জন হুন্ডায় আগত 2 জন সন্ত্রাসী কীভাবে ছিনতাইয়ের পরে ব্যক্তিগত পিস্তল দিয়ে গুলি করেছে। আমরা এটা কোনোভাবেই আশা করি না। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি, একই সাথে আওয়ামী লীগের সাথে, যাতে সে তার পদ ছেড়ে দিয়ে যোগ্য কাউকে বসিয়ে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে যাতে ফাংশন করাতে পারে, সেজন্য আমি স্বরাষ্ট্র চিফ অ্যাডভাইজারের প্রতি আমার অনুরোধ থাকবে। এই নিউজগুলো আসলে সত্যতা যাচাই করতে গিয়ে কিছু ক্ষেত্রে আমাদের কাছে অতিরঞ্জিত মনে হয়েছে। কারণ হচ্ছে আমরা আইন ও সালিশ কেন্দ্রের গত কয়েক মাসের যে রিপোর্ট, মানে ধর্ষণ, হত্যা, এগুলোর যে অপরাধের রিপোর্ট, সেই রিপোর্ট আমরা 5ই আগস্টের আগের রিপোর্টের সাথে তুলনা করেছি। তুলনা করে আসলে তার চেয়ে হত্যা, ধর্ষণ আগের চেয়ে কম হচ্ছে। তবে আমরা প্রত্যেকটা হত্যা, ধর্ষণকেই কন্ডেম করি, এটা আসলে কোনোটাই কাম্য না। এখানে একটা হত্যা, একটা ধর্ষণও আমরা হোক, এটা আমরা চাই না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো আসলে উনি হচ্ছে আমাদের একটা দায়িত্ব, প্রধান দায়িত্ব হিসেবে আছেন, কিন্তু তার মানে এই না যে উনি একা চাইলেই সব কিছু হয়ে যায়। তো বাংলাদেশে আমরা সবাই জানি 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কিন্তু ফুল ফাংশন করছে না। তো অনেকেই এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ফ্যাসিবাদের দোসর অনেকেই রয়ে গেছেন, যারা আসলে এই সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছেন। আপনারা জানবেন যে আওয়ামী লীগের যিনি সাবেক গাজীপুরের মেয়র, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে দিনের বেলায় আমরা যদি রাজধানীতে ঘুরতে না পারি তাহলে রাত্রে মানুষকে ঘুমাইতে দিব না। তো তাহলে তার এই হুমকির পরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইটাকে প্রতিহত করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে, এরকম কিছু আমরা মিডিয়াতে দেখি নাই। এরপরে আমরা বেনজির, সাবেক আইজিপি, ফ্যাসিস্ট আইজিপি বেনজির, শাপলা চত্বরের গণহত্যাকারী বেনজির, ওনার হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে যে মিটিং করেছেন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, সেটাও আমরা দেখেছি। তারা এখানে অর্থ বিনিয়োগ করছেন, তারা বিভিন্ন টিম নিয়োগ করেছেন এই জিনিসগুলো করার জন্য। তো আসলে সামগ্রিকতার ফলাফল হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার, আইন শৃঙ্খলার পরিস্থিতি। বাংলাদেশের মানুষ আসলে স্বাভাবিকভাবে অপরাধ প্রমাণ না, এর প্রমাণ হচ্ছে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। এরপরেও বাংলাদেশে কিন্তু ওই সময়ে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তো সার্বিকভাবে আমরা মনে করি যে এখানে ষড়যন্ত্র আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে এবং অসহযোগিতা আছে, যার কারণে হয়তো আমরা আমাদের যিনি উপদেষ্টা আছেন তাকে আমরা সাকসেসফুল হতে দেখছি না। তবে অবশ্যই এইটাও আমাদের মাথায় রাখতে হবে যে পূর্বের ধারাবাহিকতায় কিন্তু তুলনায় পূর্বের যে 5ই আগস্টের আগের যদি আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছরের হত্যা, খুন, ধর্ষণের হিসাব করেন, তার সাথে কিন্তু এখন হিসাব কম। আরেকটা কথা আমরা বলতে চাই, সেটা হলো এখন যে খুন, ধর্ষণ হচ্ছে, এগুলো কিন্তু ঘটতেছে দুর্বৃত্তদের দ্বারা।